শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের দ্বিতীয় দিন গ্রাহক পর্যায়ে 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে বিআরসির আয়োজিত গণশুনানিতে এই প্রস্তাব করে দেশের 6 বিদ্যুৎ বিতরণ কোম্পানি। গণশুনানিতে গ্রাহক পর্যায়ে ডিপিটিসি 6.96%, ডিসকো 9.67%, পল্লী বিদ্যুতায়ন বোর্ড 5.93%, নিস্কো 4.12%, ওজোপাড়িকো 10.12% বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। একই সাথে পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর পর তা সমন্বয়ের আবেদনও করা হয়। এ সময় আবাসিক মিটারের বিপরীতে সর্বোচ্চ কতটি অটোরিকশা চার্জিং করা যাবে সে বিষয়ে নির্দেশনার প্রস্তাব দেয় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অন্যদিকে ইজি বাইক চার্জিং স্টেশনের জন্য এলডিডিও ট্যারিফ বাদ দিয়ে বাণিজ্যিক ব্যবহার হিসাবে ট্যারিফ নির্ধারণের প্রস্তাব করে ওজোপাড়িকো। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ডিসকো। এদিকে ডলার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে পাইকারি পর্যায়ে 29% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে পিডিবির চেয়ারম্যান বলেন, দাম বাড়িয়ে ঘাটতি কমানো না গেলে দেশের বিদ্যুৎ খাত বিপর্যয়ের মুখে পড়বে। তবে দাম বৃদ্ধির তীব্র বিরোধিতা করে উল্টো দাম কমানোর প্রস্তাব করে ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা। বিগত সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকি সমন্বয়ের অজুহাতে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়। গত কয়েক বছরে গণশুনানি ছাড়াই নির্বাহী আদেশে বাড়ানো হয় দাম। এ সময় গ্রাহক পর্যায়ে মূল্য বৃদ্ধি পায় 188%-এরও বেশি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও ফিরিয়ে আনা হয় গণশুনানি। প্রথম দিনের শুনানিতে পাইকারি বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করে পিডিবি। যুক্তি হিসেবে চলতি অর্থ বছরে 62,000 কোটি টাকা ও আগামী অর্থ বছরে 65,000 কোটি টাকা সম্ভাব্য ঘাটতির কথা তুলে ধরে সংস্থাটি। একটা সমন্বয় করা যায় কিনা, বাকি কিন্তু অংশটা এখনো সরকারকে ভর্তুকি দিতে হবে এবং যেটা কিন্তু আমরা যে ফিগারে দেখিয়েছি, আমরা বলেছি 65,000, আমাদের ওয়ার্কিং কমিটি বিআরসি তারা বলেছে 62,000, পার্থক্য এর মধ্যে খুব বেশি নয়। তবে দাম বৃদ্ধির বিপক্ষে শক্ত অবস্থান নেয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিরা। তারা বলেন, লুটপাটের দায় চাপানো হচ্ছে গ্রাহকের কাঁধে, তাই উল্টো দাম কমাতে শুনানি করার দাবি তুলেন তারা। পিডিবি যদি এটাতে সহযোগিতা করে, কারণ এরপরে যে বিষয়টা আসবে আপনার রিনিউয়েবলের ক্ষেত্রে যে হুইলিং চার্জের বিষয় আসবে, ওপেন অ্যাক্সেস যেটা, তো ওপেন অ্যাক্সেস যে আপনারা প্রস্তাব দিয়েছেন, আমরা এই প্রস্তাব দেখব। সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। ব্যবসায়ীরাও যখন অনেক কথা বলেন আমরা ট্যাক্স দিই, দিন শেষে করভার যেটা সেটা সবার ভোক্তার উপরে পড়ে। এইখানে বিদ্যুতের দাম বাড়ানোর কোনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া চলবে না। শুনানিতে অংশীজনরা বলেন, নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের মধ্যে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়বে বহুমুখী। উৎপাদন খাতেও পিছিয়ে পড়বেন উদ্যোক্তারা। আমাদের এই প্রজেকশনের মূল্যায়ন আছে, আর একটা আছে 26-27-এর তাদের একটা প্রজেকশন, পিডিবির বাল্ক পর্যায়ের যে প্রজেকশন সেটা, আর আমাদের কারিগরি মূল্যায়ন। 25-26-এ যদি শাহজিবাজার প্ল্যান্ট রেন্টালটা বা নো ইলেকট্রিসিটি নো পেমেন্টটা বন্ধ বিবেচনা করি, সেক্ষেত্রে ওই গ্যাসটা আসলে শাহজিবাজারে দেওয়া সম্ভব না। বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি করবে বিইআরসি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। নির্বাচনের ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি সামনে রেখে 2026-27 অর্থ বছরের জন্য নতুন বাজেট তৈরি করছে ক্ষমতাসীন বিএনপি সরকার। বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা, যদিও চলতি অর্থ বছরের বাজেট ছিল 7,90,000 কোটি টাকার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,40,000 কোটি টাকা। আকারের দিক থেকে যা হবে দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। এই বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর বিপরীতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে 2,35,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে সরকারকে দ্বারস্থ হতে হবে দেশি বিদেশি ঋণের উপর। তবে সরকারের ধীর গতির আয় বিপরীতে দ্রুত গতিতে বাড়ছে ঋণের চাপ। ফলে
বড় বাজেটের আড়ালে থাকছে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা ও ব্যয় ব্যবস্থাপনার মতো কঠিন সমীকরণ। এমন বাস্তবতায় বড় বাজেট এবং এর চ্যালেঞ্জ বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হাসান। জনাব মাহমুদ হাসান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি ইতিমধ্যে যে বিষয়টি অবগত হয়েছেন যে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট আসছে, সেই বাজেট বাস্তবায়নের যে চ্যালেঞ্জ এবং অর্থের যে যোগান, সেই চ্যালেঞ্জটি আপনি কিভাবে দেখেন? মোটা দাগে বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের বাজেটের আকার বড় করার একটা প্রতিযোগিতা থাকে। এই প্রতিযোগিতা থেকে কিছুটা পরিমাণ বিপরীতধর্মী একটা স্টেপ ছিল হচ্ছে গত বছর যখন ইন্টারিম গভর্নমেন্ট একটা বাজেট করলেন, তারা কিন্তু বাজেটকে যৌক্তিক একটা আকার দিতে চেয়েছিলেন, বাট সেখান থেকে আপনার সেটা কন্টিনিউশন না করে এই রাজনৈতিক সরকার আবার যে বাজেটের আকারের প্রতিযোগিতা নিয়ে মাঠে নামলেন, এটা কিছুটা হলেও হতাশাজনক। কারণ যে বৃহৎ আকারের বাজেট করার কথা শোনা যাচ্ছে, সেটা কিন্তু বাস্তবায়নযোগ্য যে হবে না সেটা খুব সহজেই বলা যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাস্তবায়নে চ্যালেঞ্জ যেটা, দেখুন বর্তমান সমষ্টিক অর্থনীতির যদি আপনি অবস্থা দেখেন, আর্থিক সেক্টর খুবই বাজেভাবে আপনার হচ্ছে নেতিবাচক ভাবে এফেক্টেড আছে। আমাদের কর্মসংস্থান যথেষ্ট পরিমাণ সংকুচিত হয়ে আছে। ব্যবসা বাণিজ্যের কথা বললে শত শত ব্যবসা বাণিজ্য কলকারখানা কিন্তু বন্ধ হয়ে আছে। তো এখানে যে বৃহৎ আকারের একটা বাজেট নেওয়া হচ্ছে, সেখানে এর অর্থ সংস্থানের যে আপনার টার্গেট, যেটা রাজস্ব টার্গেট ধরা হচ্ছে, সেটাও অনেকটা অলিক আপনার একটা টার্গেট ধরা হচ্ছে এবং অনেকটা অবাস্তব টার্গেট ধরা হচ্ছে। সো আলটিমেটলি কি হবে, এই যে উন্নয়নের যে একটা ফুলঝুরি নিয়ে আসছে, সেটার অর্থ সংস্থান করার জন্য যে রাষ্ট্রকে অর্থ সংস্থান করতে হবে, সেটার জন্য বৈদেশিক ঋণেরও কিন্তু আপনার মনে করেন অ্যাভেলেবিলিটি ওরকম একটা নাই। তো আলটিমেটলি কি করতে হবে, এটা কিন্তু স্থানীয় পর্যায়ে এই লোনটা রেজ করতে হবে। স্থানীয় পর্যায়ে যখন আপনার মনে করেন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে অথবা ব্যাংকিং সেক্টর থেকে সরকার যখন লোন নিবে, তখন প্রাইভেট সেক্টরে অ্যাভেলেবিলিটি, আপনার ইনভেস্টমেন্টের অ্যাভেলেবিলিটি কিন্তু কমে যাবে এবং এই যে উচ্চ হারে সুদ আছে, সেটা তো এমনিতেই প্রাইভেট সেক্টরে আপনার ইনভেস্টমেন্টের ডিগ্রোথের জন্য দায়ী এবং এটা কিন্তু প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আরো সংকুচিত হবে, যার কারণে কর্মসংস্থান সংকুচিত হবে, আবার রাজস্ব আয়ও কিন্তু কমে যাবে। কাজেই যে বাজেটের আকারের কথা চিন্তা করা হচ্ছে বা রাজস্ব আহরণের কথা চিন্তা করা হচ্ছে, যে যেটা 40%-এর অভাব, 40% অভাব, সেটা কিন্তু অনেকটা অবাস্তব বলে মনে হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বিশেষ করে অর্থমন্ত্রী বলছেন যে আসলে বাজেটের আকার বড় করা এটি আসলে বাস্তবতার নিরিখেই নেওয়া হয়েছে, সেই জায়গাটাতে আপনার পরামর্শ বা আপনার যুক্তি কি? আমি আপনার কোশ্চেনটা আগে শুনতে পাইনি, আবার যদি একটু বলুন। মানে অর্থমন্ত্রী বলেছেন যে যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে বর্তমান সরকার, সেটার প্রতিফলন, মানে সেই বাস্তবতা আসলে বড় বাজেট দেওয়ার বিকল্প ছিল না, এরকমটি দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। আপনি কি বলবেন এই বিষয়ে? আমি সবিনয়ের সাথে কথাটা একটু দ্বিমত পোষণ করি। আমার রিজার্ভেশনটা বলি যে দেখেন, ভঙ্গুর অর্থনীতি পেয়েছে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। অবশ্যই ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং অনেকটা স্থবির অর্থনীতি পেয়েছে, বাট এখান থেকে উত্তরণের জন্য যে এই অবাস্তব একটা আপনার বড় আকারের বাজেট নিতে হবে, এটা বোধহয় কতটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সেটা সময়ের উপরই আমরা ছেড়ে দেই। কারণ এখানে যে জিনিসটা হচ্ছে যে দেখুন, ভঙ্গুরতাকে রিপেয়ার করা আর বড় অর্থনৈতিক বড় আকারের একটা বাজেট নিয়ে
আপনার কিছু কিছু এরিয়ায় যেটা অ্যাভয়েডেবল আপনার খরচ, সেটাকে বা আপনার কিছু টাইমে আপনার ডেফার্ড করা যায়, এভাবে খরচকে এখন এন্টারটেইন করা দুটো কিন্তু এক রকম হচ্ছে না। এবং এই বাজেটে যেভাবে অর্থ সংস্থানের চিন্তা করা হচ্ছে সেটাও আপনার বাস্তবতা থেকে অনেকটা পরিমাণ আপনার মনে করেন বলা যায় যে বাস্তবতা বিবর্জিত। তো কাজী এটা দিয়ে কতটা আপনার মনে করেন অর্থনৈতিক উন্নয়নের ধারায় ফেরানো যাবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ কনসার্ন থেকে যায়। জনাব মাহমুদ হাসান, আরেকটি বিষয় তো বাস্তব সত্য, সেটি হচ্ছে যে আমাদের যে মূল্যস্ফীতি এবং বিনিয়োগের খরা, এই জায়গাটাতে আগামী বাজেট কি নতুন কোনো আশা দেখাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? এখন পর্যন্ত যেসব ইনফরমেশন শোনা যাচ্ছে তাতে আপনার মনে করেন খুবই মিশ্র অবস্থা। যেমন দেখুন যে এক সোর্সে যে ট্যাক্স কালেকশনটা হয় সেই ট্যাক্স কালেকশনটা অনেক ক্ষেত্রে চূড়ান্ত পর্দায় হিসাবে চিন্তা করা হয়, এবার শোনা যাচ্ছে যে এটা বাদ দিবে। এটা আপনার ব্যবসায়িক মহল বা পেশাজীবী মহল থেকে অনেকদিন পর্যন্ত অবজারভেশন ছিল, এটা যেমন একটা ইতিবাচক। বাট এক সোর্সে ট্যাক্সের রেট বাড়ানো হচ্ছে, এটা অনেক নেতিবাচক। কারণ দেখেন এই যে আমাদের যে মূল্যস্ফীতি যে অনেক বেশি, যেটা মিডল ক্লাস পিপল বা লোয়ার মিডল ক্লাস পিপলকে অলরেডি আপনার হচ্ছে ডিগ্রাজুয়েট করে পোর পিপলের মধ্যে নিয়ে আসছে, বাজারে হাহাকার দেখা যাচ্ছে এবং মানুষ তার স্বল্প সঞ্চয় ভেঙে বর্তমান জীবনযাপন করছে। এই অবস্থায় বাজেট যেভাবে করা হচ্ছে তাতে, এবং এই যে একটু আগে রিপোর্ট শুনলাম যে আবার বিদ্যুতের দাম বাড়ানো হবে, এতে যে মুদ্রাস্ফীতির উপর বা মূল্যস্ফীতির উপর যে প্রেসার পড়বে, তো এটা কিন্তু আপনার মনে করেন কোঅর্ডিনেটেড একটা অ্যাপ্রোচ হচ্ছে না। এবং এক্ষেত্রে প্রাইভেট সেক্টর যদি আপনি আবার উন্নয়নের ধারায় ফিরে আনতে না পারেন, ইতিবাচক ধারায় ফিরে না আসতে পারেন, তাহলে কিন্তু কর্মসংস্থান সংকুচিত হতেই থাকবে এবং অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এভাবে করে সম্ভব হবে না। কারণ আমাদের বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু তার কর্ম হারাচ্ছে, বা নতুন করে যারা কর্মযোগ্য হচ্ছে তাদেরকে কিন্তু কাজ দেয়া যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে এবার এডিবির আকারও অনেক বড়, এটিও আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় এডিপি ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদের যেটা অতীত রেকর্ড বলে যে আসলে আমরা কখনোই কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেখানে পৌঁছাতে পারি নাই। সেই ক্ষেত্রে এবার 20% বাড়িয়ে যে এডিপি ঘোষণা করা হলো, এটিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, নতুন সরকার আসছে, এডিবির আকার বড় হবে সেটা আপনার মনে করেন আমাদের যে চিরাচরিত নিয়ম সেটা বোঝা যাচ্ছে। বাট এই যে 20% বাড়ানো হচ্ছে, যেখানে গত বছরের যে এডিবির আকার ছিল সেখানে আপনার হচ্ছে খরচ করা অনেক কম খরচ করা হয়েছে, ইভেন অর্থের সংস্থান করা যায়নি। তো কাজেই আপনার মনে করেন এটাও যে অনেক পরিমাণ খরচ করা যাবে তা না। বাট আলটিমেটলি যে জিনিসটা হবে যে দেখেন আমাদের বাজেট সিস্টেম যেভাবে হয় এবং পরবর্তীতে অর্থ ছাড় যেভাবে হয়, ওখানে কিন্তু জি মাহমুদ হাসান, আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন। আপনার কাছে এই সাথে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে বিনিয়োগের যে খরা, সেই জায়গাটাতে আসলে কতটা আস্থা ফিরবে ব্যবসায়ীদের মধ্যে, একই সাথে জ্বালানির যে সংকট, সেখানে জ্বালানির নিরাপত্তার জন্য আগামী বাজেটে কি রাখা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমার কাছে মনে হয় যে জ্বালানির আপনার হচ্ছে সহজলভ্যতা তো দূরে থাক, বাট জ্বালানি আপনার মনে করেন অ্যাভেলেবেল করার জন্য যে একটা বিকেন্দ্রীকরণ করার প্রয়োজন, এই বিকেন্দ্রীকরণে কিন্তু এই বাজেটে বিশেষ করে গ্রিন এনার্জির দিকে বা সোলার এনার্জির দিকে যে ফোকাস রাখা হয়েছে, এটা লং টার্মের জন্য ঠিক আছে। বাট এট দ্য সেম টাইম শর্ট টার্মে অ্যাভেলেবেল করার জন্য সরকারের যেটা করা দরকার, যে আমাদের এই যে পারমাণবিক যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, এখানে বেশ কিছু জটিলতা চলছে, একে খুব দ্রুত উৎপাদনে আপনার মনে করেন নিয়ে আসা দরকার। একটা বলবো
তারপর আমাদের যে ন্যাচারাল গ্যাস বা এলএনজির যে ইম্পোর্ট, এই জায়গায় আপনার মনে করেন সরকারকে ইভেন ভর্তুকি দিতে হলেও এটা অ্যাভেলেবেল করা দরকার বলে আমার কাছে মনে হয়। এট দ্য সেম টাইম ব্যবসাকে ব্যবসায় জ্বালানি সরবরাহকে প্রায়োরিটাইজ করতে হবে, কারণ নর্মাল একটা সেন্টিমেন্ট থাকে যে ব্যবসায় যদি না দেয়, হাউস হোল্ডে দেয়া যাচ্ছে না, ব্যবসায় দিলে শুধুমাত্র আপনার মনে করেন ধনিক শ্রেণীরা পাচ্ছে। আসলে যে জিনিসটা হয় যে ব্যবসায় যদি বিদ্যুৎ সরবরাহ করা না হয় জ্বালানি, তাহলে কিন্তু ওই গরিব শ্রেণীরাও কর্ম হারাচ্ছে। এই জিনিসটাও মাথায় রাখতে হবে। কাজী ব্যবসা প্রতিষ্ঠানে বা শিল্প প্রতিষ্ঠানে এগুলা আপনার মনে করেন ন্যাচারাল গ্যাস এইটার সাপ্লাইটা এনশিওর করতে হবে এবং এখানে প্রায়োরিটাইজ করতে হবে বলে আমার কাছে মনে হয়। জনাব মাহমুদ হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। এই পর্যায়ে দেখে নিতে চাই আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম। আমাদের কাছে কিছু শিরোনাম আছে, সেগুলো একটু দেখতে চাই। কালের কণ্ঠ তারা শিরোনাম করেছে, আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি বলেছেন অর্থমন্ত্রী। এই বিষয়টা কি ধরে তারা রিপোর্ট করেছে, আমরা পরের শিরোনামটা দেখতে চাই। এটি শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের। আর তারা বলছে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে কর সার্টিফিকেটের বাধা দূর করলো কেন্দ্রীয় ব্যাংক। এর পরের শিরোনামটি আমরা দেখব প্রথম আলো। তারা বলছে ব্র্যান্ডিং ও জিআই পণ্যের হাতছানি। শত বছরের ঐতিহ্যবাহী বাংলাদেশের চা শিল্প বর্তমানে উৎপাদনে সফল হলেও বৈচিত্র্যকরণ ও বিশ্ববাজারে ব্র্যান্ড প্রতিষ্ঠায় জোরালো অবস্থান তৈরি করতে পারেনি। এই বিষয়টি নিয়ে তারা আসলে ব্র্যান্ডিং এবং জিআই পণ্যের ধরে রিপোর্টটি করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই সমকাল। তারা বলছে যে আমদানি ও সরবরাহ স্বাভাবিক, তবু মশলার বাজারে অস্বস্তি। আসলে সামনে যে কোরবানি ঈদ আসছে, সেই ঈদকে কেন্দ্র করে যে মশলার বাজার, সেই বাজারে কিছুটা অস্বস্তি, এই বিষয়টি তুলে ধরে তারা রিপোর্টটি করেছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা শিরোনাম করেছে বেসরকারি চাকরিজীবীদের সুরক্ষা দিতে নতুন সার্ভিস রুলস করছে সরকার। এই বিষয়টি ধরে তারা রিপোর্টটি করেছে। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখলাম। দর্শক, এবার জানিয়ে দিতে চাই শেয়ার বাজারের আপডেট। শেয়ার বাজারের সবশেষ অবস্থা যদি আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেখি, আসলে এই মুহূর্তে তিনটে সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্স 41 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5263 পয়েন্টে। 8 পয়েন্ট বেড়ে 1070 পয়েন্টে অবস্থান করছে ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়ে সূচকটি। ডিএস30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 18 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1993 পয়েন্টে। 675 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 249টি কোম্পানির শেয়ার দর বেড়েছে কমেছে 79টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত আছে 44টি কোম্পানির শেয়ার দর। দর্শক, একই সাথে আমরা দেখে নিতে চাই স্বর্ণ এবং রূপার দাম। একই সাথে প্রথমে স্বর্ণের দাম যদি আমরা দেখি, যে আজকের বাজারে প্রতি ভরি স্বর্ণ 22 ক্যারেটের যেটি, সেটির দাম রয়েছে 2,38,121 টাকা। 21 ক্যারেটের দাম আছে 2,27,331 টাকা। 18 ক্যারেটের দাম আছে 1,94,847 টাকা। এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আজকের বাজারে রয়েছে, দর্শক আমরা রূপার সনাতন দামের আছে 1,58,689 টাকা। রূপার দাম দেখতে চাই। রূপার দামে যদি আমরা দেখি, যে 22 ক্যারেটের রূপার দাম আছে 5,657 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম আছে 5,366 টাকা। 18 ক্যারেটের দাম আছে 4,607 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম 3,401 টাকা। একই সাথে মুদ্রার বিনিময় মূল্যটা যদি আমরা দেখে নিতে চাই, সেখানে দেখতে পাচ্ছি যে মার্কিন ডলার 122 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 123 টাকা। ইউরো 142 টাকা ক্রয় বিক্রি হচ্ছে 146 টাকায়। পাউন্ড 159 টাকা করে বিক্রি হচ্ছে 166 টাকায়। চীনা ইউয়ান 16 টাকা করে বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সা। সৌদি রিয়াল 31 টাকা করে বিক্রি হচ্ছে 32 টাকায়। ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সা করে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সা। কুরবানির সামনে রেখে সারা বছর পরম যত্নে লালন পালন করেন খামারিরা। সাইজ ও ওজন স্বভাব অনুযায়ী দিয়ে থাকেন বিভিন্ন নাম। এবারও বিক্রির জন্য প্রস্তুত সুলতান, বাহাদুর ও সুন্দরী সহ নানা নামের গরু। দামও হাঁকা হচ্ছে 5 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত। সুলতান চলনে বলনে বাদশাহী ভাব, ওজনও প্রায় 1 টন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোহেল রানার খামারে বড় হয়েছে সে। আর ইনি বাহাদুর, শারীরিক গঠন সুন্দর ও পালোয়ানের মতো, ওজনও সুলতানের মতোই। একই খামারে বড় হয়েছে তারা। কুরবানি সামনে রেখে এক একজনের দাম হাঁকানো হচ্ছে 15 লাখ টাকা করে। আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করতেছি। সুন্দরী চট্টগ্রামের মাইজারটেক বাজারে তার আগমন কুষ্টিয়া থেকে। লাল রঙের এই গরুটির দাম 5 লাখ টাকা। এইটা 600 প্লাস গরুর বডি ওয়েট, আসছে কুষ্টিয়া আলমডাঙ্গা থেকে। গরুর নাম রাখছি সুন্দরী। রং সাদা হওয়ায় গরুটির নাম হোয়াইট ডায়মন্ড, আর কালোটির নাম ব্ল্যাক ডায়মন্ড। 6 ফিটের বেশি উচ্চতার গরু দুটির ওজন 1 টন করে। শরীয়তপুরের সাদা কালো এই গরু দুইটির দাম হাঁকানো হচ্ছে 24 লাখ টাকা। একটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড, একটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এরা হচ্ছে সবচাইতে বড় গরু আমাদের খামারে এবারে। এটা আমরা দাম চাচ্ছি 12 লাখ টাকার মতো। ঝালকাঠির খামারগুলোতেও প্রস্তুত করা হচ্ছে দেশি, অস্ট্রেলিয়ান, হলিস্টিন সহ বিভিন্ন জাতের গরু। এটি কুষ্টিয়ার বুলেট, চলনে বলনে ক্ষিপ্র ভাব। প্রায় 800 কেজি ওজনের গরুটির দাম হাঁকানো হচ্ছে 7 লাখ টাকা। কুষ্টিয়ার 6 উপজেলায় ছোট বড় প্রায় 19,000 খামারি গরু প্রস্তুত করছেন। রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় পশুর হাটগুলোতে ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে কুষ্টিয়ার গরু। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে আমাদের সহকর্মী, তার কাছে যাব। সেখানে কি অবস্থা দেখছেন লালন? পশুর দাম কেমন? সুমন, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার অন্তর্গত বাঁশগ্রাম গরুর হাটে। এই হাট আমরা সকাল থেকেই এই হাটটি ঘুরেছি এবং এই হাটে অধিকাংশ আসলে গরু কুরবানির জন্য যে গরু, সেই গরু নিয়ে এসেছেন খামারি বা ব্যবসায়ীরা। ক্রেতা বিক্রেতারাও কিন্তু আসলে তারাও এই গরুগুলা, তাদের পছন্দের গরুগুলা দেখছেন এবং তারা তাদের মতো করেই আসলে দাম চাচ্ছেন। ক্রেতারাও তাদের মতো করেই দাম চাচ্ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই গরু পালনের যে খরচ, সেই খরচ কিন্তু আসলে বেড়েছে, যে কারণে মূলত আসলে গরুর দাম তাদেরকে একটু তারা বেশি চাচ্ছেন, তারা বেশি দামে বিক্রি করতে চাচ্ছেন। বলছেন যে গোখাদ্যের দাম বেশি, আনুষঙ্গিক যে খরচ সেটাও বেশি। আমি যদি একটু ধারণা দিই আপনাকে, 100 কেজি ওজনের একটি গরুর দাম কিন্তু তারা 1 লাখ টাকা চাচ্ছে। তো সেই ক্ষেত্রে দাম দর করে হয়তো 70, 75 বা 80,000 টাকার মধ্যে কিন্তু আসলে এই গরুগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রি হচ্ছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি কতটা গরু নিয়ে এসেছেন এবং গরুর দাম কেমন? আমি মোটামুটি 4টা গরু নিয়ে আসছি। এখন হচ্ছে 4টা গরু নিয়ে আসবো। মনে করেন গরুর খাবার যে পালি দাম, মনে করেন যে সেরকম গরুর সেরকম দাম নাই। যে গরুর খড়, ভুসি, ঠিক আছে, কাঁচা ঘাস, তারপরে হচ্ছে ফিড, যতগুলো আছে আর কি, সেগুলো গরুর দাম হিসাবে মনে করেন যে এগুলোর খাবারের দাম হিসাবে গরুর শুনছিলেন এই বিক্রেতা, যিনি তার নিজস্ব খামারে এই গরুগুলা পালন করেছেন, তিনি বলছেন যে আসলে গরুর দাম তারা কাঙ্ক্ষিত পাচ্ছেন না। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা কিন্তু অন্যপক্ষে বলছেন যে গরুর দাম কিন্তু বাজারে বেশি। তো এই আসলে অভিযোগ অনযোগের মধ্যে কিন্তু এই বেচাকিনা চলছে। শেষ মুহূর্তে যারা কোরবানি দিতে চান তারা কিন্তু এই হাট থেকে গরু কিনেই বাড়িতে ফিরবেন না। সুমন, এই ছিল কুষ্টিয়ার গরুর হাট থেকে সর্বশেষ। লালন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ঈদুল আজহার এই কুরবানি পশুর যে বাজার, সেই বাজার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবার এই কুরবানির পশুর একটি খবর দিয়ে, অর্থাৎ ভিন্ন রকম একটি খবর দিয়ে আমরা আজকে শেষ করতে চাই আমাদের বিজনেস আওয়ার। রংপুরে জমে উঠেছে কুরবানির গরুর আবাসিক হোটেল ব্যবসা। ঈদুল আজহাকে সামনে রেখে এটি আসলে মানুষের হোটেলের কথা শুনলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে গরুর জন্য আবাসিক হোটেল, যেখানে তাদের জন্য বাসস্থান, খাবার, বাতাস এবং তাদের জন্য নানান ধরনের আসলে ওষুধের ব্যবস্থাও করা হয়েছে। সেই বিষয়টি নিয়ে আমাদের কাছে একটি ডেস্ক রিপোর্ট রয়েছে, চলুন দেখে আসি। আয়েশ করে জাবর কাটছে কালামানি। খাওয়ার চিন্তা তো নেই, থাকার বিলও দেওয়া আছে। খাবার ও সেবা গ্রহণের মান বেঁধে বিলেরও কম বেশি আছে। রংপুরের 12 আউলিয়া এলাকায় মহাসড়কের পাশেই
গরুর এই আবাসিক হোটেল। 50 শতক জমিতে টিনের শেডে সারিবদ্ধভাবে রাখা হয়েছে গরু। আছে পর্যাপ্ত সূর্যের আলো। গরুর মাথার উপর ঘুরছে বৈদ্যুতিক পাখা। সময় মতো খাবার দেওয়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমও চলছে নিয়মিত। এখানে বাইরে পার্টি, ঢাকা, চট্টগ্রাম, ফেনী বিভিন্ন জায়গা থেকে লোক আসে, একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট করে জিনিসটা লোড দিয়ে নিয়ে যেতে পারি। নিরাপত্তার জন্য এখানে তো 4-5 জন লোক ডিউটি আছে, গরু আছে, নিরাপত্তা এখানে কোনো সমস্যা নেই। দূর দূরান্তের ব্যাপারী ও ব্যবসায়ীরা বলছেন, গরু কেনার পর পরিবহন নিয়ে দুশ্চিন্তা, অনেক সময় বেশি টানাটানির কারণে ক্লান্ত গরুর মৃত্যুতে ব্যবসায় ক্ষতি হতো। এখন এই হোটেল 20-30-40 টাকা করে নিচ্ছে এবং গরুগুলো রেস্ট পাইতেছে, মনে করেন ব্যাপারীরাও এখানে থাকতেছে। ব্যতিক্রম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। সবসময় নিরাপত্তা দিচ্ছে এবং গরু খাওয়ার জন্য লোকালি যারা খাওয়ার এগুলো ব্যবস্থা রাখছে। হ্যাঁ, আর যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় আমাদের প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই সেবাটা দিচ্ছি আর কি। শুধু রংপুরে নয়, বিভাগের প্রতিটি জেলায় গবাদি পশুর আবাসিক হোটেল গড়ে উঠুক, এমনটাই চাওয়া পশু ব্যবসায়ীদের। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।